আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারত ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তিটা বাতিল করে দিয়েছে। এবার এই যে সিন্ধু জলচুক্তি বাতিল এবং তার এই প্রেক্ষাপটে বারবার একটা কথা মিডিয়াতে উঠে আসছে, যেটা হচ্ছে সিন্ধু নদের ওপর ভারত কোনো ড্যাম যদি তৈরি করে তাহলে পাকিস্তানে যে জলটা সিন্ধুতে যায় সেই জলটা কিন্তু ভারত আটকে দিতে পারবে। এবার এই প্রসঙ্গেই আমরা আজকে আলোচনা করব যে ভারত কোন অঞ্চলে ড্যাম বা বাঁধ নির্মাণ করলে সিন্ধু নদের জল পাকিস্তানে যাওয়াটা সম্পূর্ণভাবে আটকে দিতে পারবে। এবং এই একই সঙ্গে আমরা আরো দেখে নেব যে কেন সিন্ধু নদের ওপর বাঁধ দেওয়ার জন্য ভারতের পাক অধিকৃত কাশ্মীরের ওপর দখল নেওয়াটা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। এই বিষয়টা নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। প্রথমত একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে সিন্ধু নদ, যখন আপনারা দেখবেন যে সিন্ধু নদের উপরে বাঁধ নির্মাণের প্রসঙ্গটা যখন আসছে তার আগে আমাদের একটু জাস্ট দেখে নিতে হবে সিন্ধু নদের চরিত্রটা আসলে ঠিক কেমন। মনে রাখতে হবে সিন্ধু নদ হলো একটা অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদ বলা হয় এটাকে। তার কারণটা হচ্ছে হিমালয় পর্বতের সৃষ্টির আগেই সিন্ধু নদের উৎপত্তি হয়। তিব্বত এবং পামির মালভূমি যখন তৈরি হয়েছিল ঠিক সেই সময় সমসাময়িক সময় সিন্ধু নদের উৎপত্তি। এবার এই যে সময়কালটা, সিন্ধু নদ যখন তিব্বতের উৎপত্তির সময় উৎপত্তি হলো এবং তারপর থেকে সিন্ধু নদ একটা নির্ধারিত তার যে গতিপথ সেই গতিপথেই কিন্তু সে প্রবাহমান রয়েছে। তার পরবর্তী সময় আমরা দেখলাম যে সিন্ধু নদের উৎপত্তি স্থল বা উৎসস্থল হলো তিব্বতের মাউন্ট কৈলাসের কাছে মানস সরোবর। মাউন্ট কৈলাস আপনারা সকলেই জানেন যে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের দুই ধর্মাবলম্বী মানুষের জন্য এটি অত্যন্ত একটি পবিত্র স্থান এবং এখানকার উচ্চতা প্রায় 5200 মিটারের কাছাকাছি। মাউন্ট কৈলাসের উচ্চতা কিন্তু 5200 মিটার। এবার ন্যাচারালি একটা জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম যে প্লেট সঞ্চালন তত্ত্ব, মানে প্লেটের মুভমেন্ট, ভূগর্ভস্থ যে পাথ তার মুভমেন্টের ফলে পরবর্তী সময় হিমালয় পর্বতের সৃষ্টি হয় এবং এই হিমালয় যখন পর্বতটা সৃষ্টি হয় তখন সিন্ধু নদ যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক ওই জায়গায় দিয়েই কিন্তু হিমালয়ের উৎপত্তি হয়। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা আমাদের এখানে মানে মাথায় রাখতে হবে, যে বিষয়টা নিয়ে কোনো জায়গায় মিডিয়ায় আলোচনা হচ্ছে না, যে সিন্ধু নদ হিমালয়ের থেকে বহু পূর্বে কিন্তু ওই একই জায়গা দিয়ে বয়ে চলেছিল। এবার হিমালয় পর্বত যখন হাজার হাজার বছর ধরে মাথা তুলে দাঁড়ালো, মাটির থেকে যখন আস্তে আস্তে হিমালয় উঁচু হয়ে মাথা তুলে দাঁড়াতে শুরু করলো, তখন কিন্তু অন্যান্য নদীর ক্ষেত্রে যেরকম হয়ে থাকে যে যখন একটা পর্বতের সৃষ্টি হচ্ছে নদী তার গতিপথকে বা অভিমুখকে অন্যদিকে বাঁকিয়ে দেয় সাধারণ ক্ষেত্রে, কিন্তু সিন্ধুর ক্ষেত্রে দেখা গেল একটা অদ্ভুত রকমের ঘটনা, যেটা হচ্ছে সিন্ধু নদ যে পথে প্রবাহিত হতো হিমালয়ের সৃষ্টির পূর্বে সেই একই পথে কিন্তু সিন্ধু প্রবাহিত হলো হিমালয় সৃষ্টি হয়ে যাওয়ার পরও। এই এত মানে অলৌকিক একটা অত্যাশ্চর্য ভৌগোলিক ঘটনা কিভাবে ঘটলো? প্রথমত হিমালয় পর্বত যত উচ্চতা তার বৃদ্ধি করতে থাকলো, এই সময়টা মানে এই জিনিসটা তৈরি হতে কিন্তু কয়েক হাজার বছর লেগেছে হিমালয়ের সৃষ্টি। এই হিমালয় যত আস্তে আস্তে তার উচ্চতা বৃদ্ধি করতে থাকলো, সিন্ধু নদ তার তলদেশে অর্থাৎ নদী গর্ভে ক্ষয় কার্যের ফলে হিমালয়ের পাথরকে ক্ষয় ঘটিয়ে আরো গভীর থেকে গভীরতর নদী খাত তৈরি করলো। অর্থাৎ একটা জিনিস আমরা লক্ষ্য করছি, কিন্তু সিন্ধুনাথ কোনোভাবেই তার অভিমুখের পরিবর্তন ঘটায়নি। তাহলে সিন্ধু যেখান থেকে উৎপত্তি হলো তিব্বত কৈলাস তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে সিন্ধুনদ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সে ভারতবর্ষের মধ্যে একটা জায়গায় সে প্রবেশ করছে, যে জায়গাটার নাম হচ্ছে ডাংতি। ডাংতি বলে একটা জায়গায় সে কিন্তু প্রবেশ করছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে দুটো পর্বত শৃঙ্গ কিন্তু এর মধ্যে রয়েছে ডাংতিতে। ভারতে প্রবেশ করার পর ভারতের ওপরের অংশে ভারতের একেবারে মানে উত্তর দিকে রয়েছে কারাকোরাম রেঞ্জ, আর তার থেকে উত্তর দিকের থেকে আর একটু নিচের দিকে মানে যেটাকে বলা হয় যে উত্তর থেকে বেশ কিছুটা নিচে রয়েছে হচ্ছে আর একটা পর্বত শৃঙ্গ, যেটা হচ্ছে একটা ছোট পর্বত শৃঙ্গ যেটার নাম হচ্ছে লাদাখ রেঞ্জ। এবার সিন্ধু নদ প্রবাহিত হচ্ছে উত্তর
পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারতবর্ষে প্রবেশ করলো, ভারতের ভূখণ্ডে, মূল ভূখণ্ডে প্রবেশ করে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এবং ওপরে কারাকোরাম রেঞ্জ হচ্ছে উত্তরে, কিন্তু কারাকোরাম রেঞ্জের থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সিন্ধু প্রবাহিত হচ্ছে লাদাখ রেঞ্জ ঘেঁষে, লাদাখের যে পর্বত শৃঙ্গ সেই রেঞ্জটা ঘেঁষে কিন্তু সিন্ধু নদ প্রবাহিত হচ্ছে। কিন্তু একটু আগে আপনাদের বললাম যে এই প্রবাহিত হওয়ার পেছনে একটা ভৌগোলিক কারণ রয়েছে, সেটা হচ্ছে যে 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 পথে যে পথে নদীটা এতদিন ধরে প্রবাহিত হচ্ছিল, সেই একই পথ কিন্তু সে তার ধারাবাহিকভাবে তার পথটা বজায় রাখলো একটাই কাজ, মানে একটাই বিষয়ের মাধ্যমে, যেটা হচ্ছে নদী গর্ভের ক্ষয় কার্য চালানো। নদী গর্ভের পাথরের, মানে হিমালয় পর্বতের যে পাথর, সেই পাথরকেও পাথর ও হিমালয় পর্বতের পাথরও কিন্তু সিন্ধু নদের গতিপথকে ঘোরাতে পারলো না। সিন্ধু তার ক্ষয়কার্য চালিয়ে গেল এবং তার নির্ধারিত পথেই সে প্রবাহিত হলো। কিন্তু একটাই ডিফারেন্স তৈরি হলো, সেটা হচ্ছে সিন্ধুর যে নদী খাত, সেটা অত্যন্ত গভীর একটা ডিপ গর্জ তৈরি করলো, মানে একটা গভীর গিরিখাত তৈরি করলো। এবং এই গিরিখাতটা এতটাই গভীর যে এটা একেবারে হিউম্যানলি ইনঅ্যাক্সেসেবল, মানে মানুষের পক্ষে ওই জায়গায় পৌঁছানো কার্যত অসম্ভব। আমি সমস্ত প্রযুক্তির কথা মাথায় রেখেই বলছি যে ওই জায়গায় পৌঁছানো, সিন্ধুর একেবারে নদী গর্ভে পৌঁছানো, মানে যেখান থেকে ওই সিন্ধু নদ লাদাখ রেঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে লাদাখ রেঞ্জের পাশ দিয়ে, তারপরে আবার সরাসরি একটুখানি দক্ষিণে একটা কাট করেছে, দক্ষিণে কাট করে লাদাখ রেঞ্জটাকে মানে ক্রস করছে, পুরো লাদাখ রেঞ্জটা ক্রস করে দক্ষিণে, মানে দক্ষিণ দিকে অল্প একটুখানি এসে লাদাখ রেঞ্জটা ক্রস করে আবার উত্তর পশ্চিমে যেতে শুরু করেছে সিন্ধু নদ। অর্থাৎ যেটা দেখা গেল যে লাদাখ রেঞ্জের ওই জায়গাটায় সিন্ধু নদের মধ্যে যদি কোনোভাবে আমরা বাদ দেওয়ার চেষ্টা করি, সেটা কার্যত একটা মানে ভীষণই কঠিন একটা কাজ হবে। তার কারণ ওই জায়গাটা হিউম্যানলি অ্যাক্সেসেবল নয়, কারণ হিমালয়ের মতো পর্বত শৃঙ্গ কিন্তু সিন্ধুর গতিপথকে ঘোরাতে পারেনি, বা সিন্ধুর সামনে একটা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাহলে সিন্ধু ওই জায়গাটা এতটাই মানে ইনএক্সেসেবল, এতটাই প্রবল ওখানকার মানে জলের স্রোত বা জলধারা, সেই জায়গাটা কিন্তু বাদ দেওয়া কার্যত অসম্ভব। তারপরে আমরা দেখতে পাবো কি আবার উত্তর পশ্চিম দিকে আস্তে 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 সিন্ধু নদ কিন্তু প্রবাহিত হতে থাকছে। প্রবাহিত হতে হতে কি দেখা যাচ্ছে যে এবার আস্তে আস্তে যেটা প্রবেশ করবে সিন্ধু নদ, সেটা হচ্ছে লে অঞ্চলে। আমরা জানি যে লাদাখের লে অঞ্চলে প্রবেশ করবে, এবং তারপর থেকে আরো উত্তর পশ্চিম দিকে যাওয়ার পর সিন্ধুনাথ তারপর লাদাখের লে থেকে আরো উত্তর পশ্চিম দিকে কিছুটা চলে যাবে, এবং সেখান থেকে গিয়ে দেখা যাবে যে সিন্ধু এমন একটা জায়গায় প্রবেশ করছে যেটাকে আমরা বলি বাটালিক। বাটালিক নামে যে যে ছোট্ট টাউন রয়েছে, সেই জায়গাটা, এটা কার্গিল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এবং ওই কার্গিলের কাছে বাটালিকে গিয়ে সেই হিন্দু নদ প্রবাহিত হচ্ছে। এবং এই বাটালিক জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা মানে যদি আমরা দেখি যে পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যে জানি যে আমাদের কাশ্মীরে যে যুদ্ধ হয়েছিল কার্গিলের, সেই কার্গিলের যুদ্ধের সময় কিন্তু বাটালিকটা খুব ইম্পর্টেন্ট একটা একটা ল্যান্ডমার্ক ছিল। সেই বাটালিকে কিন্তু সিন্ধু নদ প্রবাহিত হচ্ছে, এবং ওই জায়গাটাকেই ধরে নেওয়া হয় যে ওখানেই একটা লাইন অফ কন্ট্রোল রয়েছে, কারণ ওখানেই একটা সীমান্ত রেখা রয়েছে, এবং মিলিটারি পার্সপেক্টিভে আমি যদি ধরি, তাহলে ওই জায়গাটা হচ্ছে একটা সীমান্ত রেখা। এবং তার পরবর্তী যে অংশটা রয়েছে আমাদের কাশ্মীরের, যে তার পরবর্তী যে ওপরের যে অংশটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে। এবার বাটালিক বা ওই মানে কার্গিলের বাটালিক পর্যন্ত প্রবাহিত হলো, এবং তারপর সিন্ধু নদ আরো উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে যে জায়গায় পৌঁছলো, সেই জায়গাটার নাম হচ্ছে বাল্টিস্তান গিলগিট। এই বাল্টিস্তান গিলগিটে এটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর হচ্ছে বাল্টিস্তান গিলগিট। এইখানে কিন্তু সিন্ধু নদটা প্রবাহিত হচ্ছে। এই বেলা তাহলে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, এই অংশটুকু যদি আমরা শুধুমাত্র গতিপথটা যদি বিবেচনা করি, তাহলে দেখবো যে সিন্ধুর উৎপত্তি হচ্ছে তিব্বতে অবস্থিত মাউন্ট কৈলাস থেকে, মাউন্ট কৈলাসের মানস সরোবর থেকে, এবং সেখান থেকে সিন্ধু ভারতবর্ষে প্রবেশ করলো। এটা লাদাখ রেঞ্জের পাশ দিয়ে এসে লাদাখ রেঞ্জকে সরাসরি, মানে যেটাকে বলা হয় যে লাদাখ রেঞ্জকে ক্রস করে আবার এপাশে চলে এলো, লাদাখ রেঞ্জের এই পাশ থেকে গিয়ে আবার উত্তর পশ্চিমে, মানে লাদাখের আরো দক্ষিণ, মানে লাদাখ রেঞ্জের দক্ষিণ প্রান্তে চলে এসে দক্ষিণ প্রান্ত থেকে আবার উত্তর পশ্চিমে প্রবাহিত হচ্ছে ক্রমশ লে লে রিজিয়ন, মানে লাদাখের লে রিজিয়ন দিয়ে গিয়ে সরাসরি গিয়ে আমরা কার্গিলে গিয়ে পড়ছি। তাহলে এইটুকু অংশ রয়েছে ভারতের সীমানার মধ্যে বা ভারতের ভূখণ্ডের মধ্যে। এবার এইটুকু অংশের মধ্যে আমরা যদি একটা বাঁধ নির্মাণ করি বা ড্যাম নির্মাণ করি, তাতে যে পরিমাণ জল আমরা আটকাতে পারবো, সেটা কিন্তু পুরো সিন্ধু নদের জলের প্রায়, আমাদের মানে যে বিবেচনা তা সেই অনুযায়ী পুরো সিন্ধু নদের যে যে পরিমাণ জল প্রবাহিত হয়
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেই জলের প্রায় 1/3 জল আমরা এখানে যদি আমরা একটা বাঁধ নির্মাণ করি, সেটা ওই 1/3 জলটাই আমরা আটকাতে পারবো, বা তারও কম, হয়তো তারও কম কোনো কোনো ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিন্ধু নদের জল কিন্তু শুধুমাত্র তিব্বতের মানস সরোবর থেকেই আসে না। সিন্ধু নদ যে পথে প্রবাহিত হয়, সেই পথে রয়েছে একাধিক গ্লেশিয়ার্স, একাধিক পাহাড়, এবং সেখানকার যে বরফ গলা জল, সেই জলটাও এই কিন্তু সিন্ধু নদে এসে পড়ে, এবং সেই জলেও কিন্তু সিন্ধু নদ পুষ্ট হয়। আর সিন্ধু নদের জলের আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে, বলা হয় যে সিন্ধু নদ সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স যেটা, সেটা হচ্ছে সিন্ধুর উপনদীগুলো। যে 5খানা উপনদী সিন্ধুর রয়েছে, নাম্বার 1 যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ঝিলাম। ঝিলাম খুবই গুরুত্বপূর্ণ নদী সিন্ধুর মানে ক্ষেত্রে, ঝিলাম। নাম্বার 2 হচ্ছে, 2 নম্বর হচ্ছে চিনাব। নাম্বার 3 হচ্ছে রাবি। রাবি মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলি ইরাবতী। নাম্বার 4 হচ্ছে বিয়াস। আর নাম্বার 5 হচ্ছে সতলেজ বা শতদ্রু। তাহলে এই যে 5টা উপনদী, এই যে 5টা যে ট্রিবিউটারি সিন্ধু নদের, এই 5টা উপনদীর জল সম্পূর্ণভাবে গিয়ে সিন্ধুতে গিয়ে পড়ছে, এবং তারপরে সেই সিন্ধু নদ প্রবাহিত হচ্ছে তার প্রবল জলধারা নিয়ে। তাহলে আমরা শুধুমাত্র ভারতবর্ষের যে লাদাখের রিজিয়ন বা কার্গিলের রিজিয়ন বা বাটালিকের কাছে যে জায়গা, সেই জায়গাতে যদি আমরা একটা বাঁধ নির্মাণ করি, তাহলে সিন্ধু নদের খুব অল্প জল আমরা জলপ্রবাহকে আমরা আটকাতে পারবো। এছাড়াও আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিন্ধু নদ আমি একটু আগেই বললাম, এটা একটা অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী, অর্থাৎ হিমালয় পর্বতের সৃষ্টি হওয়ার আগেই সেখানে সিন্ধুর উৎপত্তি ঘটে, এবং সেই পথ দিয়েই সে প্রবাহিত হয়ে চলেছে, এমনকি হিমালয় সৃষ্টি হয়ে যাওয়ার পরও। এবার এটার আরেকটা প্রমাণ কিন্তু রয়েছে। আমরা জানি যে নদী সাধারণত একটা মানে ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয়। তিব্বত মালভূমি বা যখন পামির মালভূমি তৈরি হয়, তখন কিন্তু দেখা যায় যে জমির ঢাল ছিল আমাদের মানে তিব্বতের এই উত্তর দিক থেকে শুরু করে একদম উত্তর পশ্চিম প্রান্ত পর্যন্ত। তাহলে সেই অনুযায়ী উত্তর পশ্চিম দিকে সিন্ধু নদটা প্রবাহিত হয়েছে। কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরে, যেখানে সিন্ধু বাল্টিস্তান এবং গিলগিট এই জায়গাটা যখন প্রবেশ করছে, সেখানে কিন্তু কারাকোরাম রেঞ্জ রয়েছে। কারাকোরাম রেঞ্জ বা K2 আমরা যেটাকে বলি, সেই কারাকোরাম রেঞ্জের ওখান দিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার পর সিন্ধু নদ একটা বাঁক নিচ্ছে দক্ষিণ দিকে, একেবারে সরাসরি দক্ষিণ দিকে একটা বাঁক নিচ্ছে। সেই দক্ষিণ দিকে যে এখন বাঁকটা নিচ্ছে, সেইখানে একটা পর্বত শৃঙ্গ রয়েছে, যেটা পৃথিবীর মানে সর্বোচ্চ যে 14টা পর্বত শৃঙ্গ, মানে 8,000 যে শৃঙ্গ রয়েছে, তার মধ্যে একটা নবম পৃথিবীতে মানে পৃথিবীর আমরা যদি পর্বত শৃঙ্গগুলোকে সাজাই, যেটা নবম সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে পড়ে, যার নাম হচ্ছে নাঙ্গা পর্বত, অর্থাৎ যার উচ্চতা প্রায় 8,220 মিটারের কাছাকাছি। তাহলে সিন্ধু যেখান থেকে উৎপত্তি হচ্ছে, সেই জায়গার উচ্চতা মানে মাউন্ট কৈলাসের উচ্চতা হচ্ছে 5,200 মিটার। আর নাঙ্গা পর্বত যেটা তার মানে সিন্ধুর গতিপথের মধ্যে গিয়ে পড়ছে, সেই জায়গার উচ্চতা কিন্তু প্রায় 8,300 মিটারের কাছাকাছি। তাহলে 8,200 মিটারের কাছাকাছি। তাহলে 5,200 মিটারের থেকে উৎপত্তি স্থল, উৎসস্থল থেকে কি করে তাহলে সেটা 8,000 মিটারের কাছাকাছি যাচ্ছে? ওই উঁচুর দিকে ভূমিরূপে কি করে নদীটা প্রবাহিত হচ্ছে? এটাই হচ্ছে তার প্রমাণ যে সিন্ধুর অ্যাকচুয়ালি গতিপথটা ওইখানেই ছিল। এবার এই নাঙ্গা পর্বত যেটা বলছি আমরা, সেটা হচ্ছে হিমালয়ান রেঞ্জের একেবারে শেষ প্রান্ত, বা আপনি ওই দিক থেকে যদি আমরা ধরি, আমরা যদি পশ্চিম দিক থেকে ধরি, তাহলে হিমালয় শুরু হচ্ছে নাঙ্গা পর্বত থেকে। তাহলে এই নাঙ্গা পর্বত হচ্ছে, হিমালয়টা অনেক পরে সৃষ্টি হয়েছিল, তাহলে সিন্ধু কিন্তু গতিপথটা ওইখানেই ছিল। আর নাঙ্গা পর্বতটা যেহেতু পরে সৃষ্টি হয়, তার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ওই জন্য অনেক উঁচুতে নাঙ্গা পর্বতের হাইট কিন্তু অনেক উঁচু, মানে যে উৎসস্থল থেকে, কিন্তু সিন্ধু ওই দিকেই প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে তার প্রমাণ যে সিন্ধু হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট নদী বা পূর্ববর্তী নদী। কারণ যে সিন্ধু যেহেতু একটা অ্যান্টিসিডেন্ট নদী বা পূর্ববর্তী নদী, এই 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 এর ফলে সিন্ধু নদকে কখনো আমরা ভারতের অধিকৃত ভূখণ্ডের মধ্যে, মানে ভারতের যে অংশটুকু ভারতের আয়ত্তাধীন রয়েছে, সেই অংশটুকুর মধ্যে আমরা যদি বাঁধ দিই, তাহলে সিন্ধুর জলকে আমরা আটকাতে পারবো না, মানে কার্যকরী ভাবে। অবশ্যই কিছু না কিছু জল তো আটকেই যাবে, কিন্তু কার্যকরী ভাবে আটকাতে পারবো না, কারণ নাঙ্গা পর্বতের ওখানে প্রচন্ড মানে হিমবাহের মধ্যে দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়, এবং নাঙ্গা পর্বতে যে হিমবাহ গলিত যে জল, সেই জলটা এসে সিন্ধু নদে এসে পড়ে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাঙ্গা পর্বত যতক্ষণ না পর্যন্ত সিন্ধু ক্রস করছে,
তার আগে যদি আমরা কোনো জায়গায় বাদ দেওয়ার চেষ্টা কথা ভারত যদি ভাবে, সেটাতে বাদ দেওয়া অত্যন্ত কষ্টকর, দুষ্কর এবং কার্যত মানে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কার্যত অসম্ভব। তার কারণটা হচ্ছে এই জায়গাটাতে ভারতবর্ষের লাদাখের একটা রিজিয়ন রয়েছে, লের একটা রিজিয়ন রয়েছে, যেখানে জনবসতি খুব একটা বেশি কিছু নেই। আর ভারত যদি একটা অত টাকার একটা ইনভেস্টমেন্ট, একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ওখানে তৈরি করে, সেখানে যদি হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ উৎপন্ন করা না যায় এবং সেই জলবিদ্যুৎ যদি কার্যকরীভাবে আমরা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার না করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা ভারতের জন্য একটা মানে লস মেকিং প্রজেক্টই হবে। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এইখানে দেওয়ার ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাগুলো রয়েছে, কিন্তু ভারত যদি এখানে আটকেও দেয় কিছুটা সিন্ধু নদের জলকে, কিছুটা যদি আটকেও দেয়, আমি যদি ধরে নিই তর্কের খাতিরে একটা বাঁধের মাধ্যমে আমরা জলটা আটকে দিলাম, তাহলেও নাঙ্গা পর্বতের কাছে যে হিমবাহ আছে, সেই হিমবাহগুলিতে জল এত পরিমাণে সিন্ধু পাবে যে খুব একটা এফেক্টেশন কিন্তু সিন্ধুর গতিপথের মধ্যে হবে না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে হাইলাইট করছে না। তাহলে এই নাঙ্গা পর্বতটা রয়েছে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে। তাহলে ভারতকে যদি সিন্ধুর গতিপথে বাদ দিতে হয়, তাহলে অবশ্যম্ভাবীভাবে পাক অধিকৃত কাশ্মীরের দখল বা পুনর্দখল ভারতের হাতে নিতে হবে। এটা এটা নিলে তবেই ভারতের পক্ষে সম্ভব যে ওই অংশটাতে গিয়ে মানে ওই অংশে একটা বাঁধ নির্মাণ করা। পাক অধিকৃত কাশ্মীরের পুনর্দখল যদি ভারত না করতে পারে, তাহলে কার্যত ভারতের কাছে যে অংশটা রয়েছে সেখানে সিন্ধুর গতিপথে বাদ দিয়ে কোনো রকম ভাবে কার্যকরী ভাবে পাকিস্তানকে জল শূন্য করা সম্ভব নয়। আর একটা দৃষ্টিকোণ এখানে অবশ্যই আছে, যেটার কথা আমি একটু আগেই বললাম, যে সিন্ধুর যে জলটা মেনলি আমরা নদীতে দেখতে পাচ্ছি, সিন্ধু নদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তার জলটা আসছে 5খানা ট্রিবিউটারি বা 5টা উপনদী থেকে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঝিলাম এবং চিনাব। এই দুটোই কিন্তু আপনারা যদি দেখেন যে ঝিলামের কথা, তাহলে এই ঝিলাম কিন্তু তৈরি হচ্ছে একটা স্প্রিং থেকে, যেটার নাম হচ্ছে ভেরিনাগ। এটা জম্মু ও কাশ্মীরে অনন্তনাগের কাছে পড়ে, সেইখান থেকে উৎসস্থল, এবং তারপরে সেই ঝিলাম কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তারপর সেখান থেকে দেখা যাচ্ছে যে ঝিলাম আমরা দেখছি যে ঝিলাম ভেরিনাগ বা একটা অনন্তনাগের কাছে একটা জায়গা, একটা স্প্রিং, সেখান থেকে উৎপত্তি হচ্ছে এবং তারপর সেখান থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে শ্রীনগর শহরের মধ্যে প্রবেশ করছে। সেখান থেকে আমরা দেখছি যে উলার লেক তৈরি করেছে ঝিলাম আমাদের কাশ্মীরে, এবং তারপর সেখান থেকে বারামুলা, বারামুলার পরে উড়ি। উড়ি কিন্তু মনে রাখতে হবে, ওখানে কিন্তু আমাদের লাইন অফ কন্ট্রোল রয়েছে, মানে পিওকের যে অংশটা সেখানে কিন্তু একটা উড়ি, ওখানে লাইন অফ কন্ট্রোল রয়েছে। এবং তারপর সেখান থেকে চাকোটি একটা গ্রাম রয়েছে, যেটা মানে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে, চাকোটি গ্রাম। সেখান থেকে ঝিলাম প্রবাহিত হয়ে মুজাফফরাবাদ যে পাকিস্তানের, সেই মুজাফফরাবাদে কিন্তু প্রবেশ করে এবং তারপর সেখান থেকে সরাসরি দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে ঝিলামের গতিপথ। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এই ঝিলাম নদীর ওপরে আমাদের যদি বাঁধ দিয়ে যদি কিছুটা আটকানো যায়, তাহলেই অবশ্যই সিন্ধুর জল বেশ কিছুটা কার্যকরীভাবে কমানো যাবে। যেমন ঝিলামের যে অংশটা রয়েছে উলার লেক, ওই অংশটা যদি বা বারামুল্লাতে বা উড়িতে যদি আমরা যদি এটা জলটাকে আটকানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা আটকানো সম্ভব। এছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ নদী মানে উপনদী রয়েছে সিন্ধুর, সেটা হচ্ছে আপনারা জানেন, সেটার নাম হচ্ছে চিনাব। চিনাব কিন্তু আমাদের লাহুলা স্পিতি, মানে আমাদের হিমাচল প্রদেশের লাহুলা স্পিতি থেকে উৎপত্তি হচ্ছে, তারপর সেখান থেকে কাশ্মীরে প্রবেশ করছে, ডোডা, কাশ্মীরের যে ডোডা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডোডা ডিস্ট্রিক্টে প্রবেশ করছে, তারপর সেখান থেকে রামবান চলে যাচ্ছে কাশ্মীরে, এবং সেখান থেকে আমাদের পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যের যে শিয়ালকোট বলে যে জায়গা, সেখানে প্রবাহিত হয়ে বেশিদের পাকিস্তানে ঢুকে যাচ্ছে। তাহলে সেই হচ্ছে চিনাম, একটা হচ্ছে ঝিলাম আর একটা হচ্ছে চিনাব। এই দুটো নদী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নদী। এছাড়াও সিন্ধুর যে তৃতীয় উপনদী, যেটাকে আমরা বলি রবি, রবি বা ইরাবতী, যেটার নাম বাংলায় আমরা বলি ইরাবতী, এটা কিন্তু আপার হিমালয়াসে উৎপত্তি হচ্ছে, আপার হিমালয়াসে উৎপত্তি হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে বারাঙ্গাল বলে একটা জায়গা, আপার হিমালয় থেকে উৎপত্তি হয়ে বারাঙ্গালে বলে জায়গা আছে, তারপর সেখান থেকে চাম্বা, চাম্বা থেকে পাঞ্জাবের পাঠানকোট, এবং সেখান থেকে দেখা যাচ্ছে পাঠানকোট এখানে খুব ইম্পর্টেন্ট, রঞ্জিত সাগর ড্যাম ওইখানেই আছে, আপনারা জানেন। এবং সেখান থেকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের কাছ দিয়ে বেশ কিছুটা প্রায় 35 কিলোমিটার মধ্যে প্রবাহিত হয়ে লাহোরে প্রবেশ করছে হচ্ছে আমাদের রবি বা ইরাবতী। জানেন আর একটা গুরুত্বপূর্ণ উপনদী, সেটা হচ্ছে বিয়াস। বিয়াস মানে আমাদের হিমাচল প্রদেশে আমরা সোলাং ভ্যালি ঘুরতে যাই, সেই সোলাং ভ্যালির কাছে যে বিয়াস কুন্ড আছে, সেখান থেকে উৎপত্তি হচ্ছে বিয়াস রিভার। সেই বিয়াস রিভারটা আপার হিমালয়ানেরই পার্ট, এই আপার হিমালয়াস থেকে উৎপত্তি হয়ে
বিয়াস কিন্তু মানালি, প্রথমে মানালি, তারপরে কুলু, এই শহরগুলোর উপর দিয়ে আস্তে আস্তে আমরা যারা হিমাচল প্রদেশে গিয়ে যারা ঘুরতে গেছি তারা সবাই বিয়াসের গতিপথটা কিছুটা হলেও দেখেছি। মান্ডি, তারপর সেখান থেকে মান্ডির কাছে কিন্তু মনে রাখবেন যে হিমাচল প্রদেশেই কিন্তু একটা ড্যাম রয়েছে যেটা হচ্ছে মহারানা প্রতাপ ড্যাম। আমার মনে হয় এই মহারানা প্রতাপ ড্যাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী আসন্ন দিনে। মহারানা প্রতাপ ড্যামের লক গেট ফেলে দিয়ে যদি জল আটকায়, বিশেষ করে এই সিন্ধু চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর ভারত যদি মহারানা প্রতাপের ড্যামের যদি জলটা আটকানোর চেষ্টা করে, বিয়াসের জল, তাহলে কিন্তু খুবই মানে একটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে পাকিস্তানের, বিশেষ করে পাঞ্জাব প্রদেশকে। আর তারপরে এইখান থেকে এই মহারানা প্রতাপ ড্যামের পর দেখা যাবে যে হোশিয়ারপুর ডিস্ট্রিক্ট রয়েছে পাঞ্জাব প্রভিন্সের, সেইখানে কিন্তু এই নদীটা চলে যাচ্ছে বিয়াস। তাহলে এই যে, এবং লাস্টে আছে আমাদের আরেকটা নদী যেটা হচ্ছে সুতলেজ বা শতদ্রু। শতদ্রু কিন্তু গিয়ে আলটিমেটলি দেখতে পাবো যে আমরা বিয়াসের পাশ থেকে উৎপত্তি হয়ে শতদ্রু নদী গিয়েও কিন্তু সেই রবির সঙ্গে মিশেছে। এবং এখানে যে তিনখানা নদী যেমন ঝিলাম, চিনাব আর রবি, এই তিনটেই কিন্তু গিয়ে ইন্দাস নদী বা মানে আমাদের যে সিন্ধু নদ তার সাথে গিয়ে মিশেছে যে জায়গাটা, সেটা হচ্ছে পাকিস্তানের মিঠানকোট বলা হয়, বেথানকোট। আমাদের পাঞ্জাবে রয়েছে পাঠানকোট আর পাকিস্তানের দিকে রয়েছে মিঠানকোট। সেই মিঠানকোটে গিয়ে এই সমস্ত উপনদীগুলোই কার্যত গিয়ে আমাদের সিন্ধুর জলে গিয়ে পড়েছে। তাহলে একটা হচ্ছে পাঁচটা উপনদীর যে জল, এই বিপুল পরিমাণ জল, তার ভেতর থেকে আমার মনে হয় মহারানা প্রতাপ ড্যাম দিয়ে বিয়াসের জল আটকানো সম্ভব। আমার মনে হয় রবির জল আটকানো সম্ভব রঞ্জিত সাগর ড্যাম, লেক ড্যামের মাধ্যমে উড়ি দিয়ে আমাদের ওখানে যদি আমরা আটকানোর চেষ্টা করি, সেটা ঝিলামের জল আমরা আটকাতে পারি। তাহলে এইরকম ভাবে কার্যত কম বেশি ভারত কিন্তু চারটে মানে যে উপনদী আছে সেই চারটে উপনদীর জল কিন্তু কার্যত বর্তমানে যা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে কিন্তু আটকে ফেলতে পারে। কিন্তু তাতেও সিন্ধুর জল একেবারে জল শূন্য করা সম্ভব নয়। কিছু কিছু অঞ্চল তো রিজিয়ন, যে অঞ্চলগুলো দিয়ে মানে অ্যাকচুয়ালি এই যে উপনদীগুলো আছে, এই যে পাঁচটা উপনদী, এই পাঁচটা উপনদী তো পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ, এই পাঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পাঞ্জাব প্রদেশ সব থেকে ফার্টাইল ল্যান্ড ধরা হয়, পাকিস্তানের সব থেকে উর্বর জমি, পঞ্চনদের দেশ পাঞ্জাব বলা হয় পাকিস্তানের ওই অংশটাকে। তাহলে পাকিস্তানের যে আপনারা যদি মানে জিওগ্রাফিক্যাল যদি ম্যাপটা যদি দেখেন তাহলে দেখবেন যে মূলত পাকিস্তানের ম্যাপটা চারটে খণ্ডে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে উত্তরের অংশ, পাঁচটা বলতে পারেন, উত্তরের অংশ বা ওরা বলেন নর্দার্ন পার্টস, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর। এছাড়া আপনারা যদি ম্যাপটাকে দেখেন, লম্বা করে যদি ম্যাপটা আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে ম্যাপটার একেবারে ভারতের মানে সীমানা বা ভারতের বর্ডার বা ভারতের সীমান্ত রেখা সংলগ্ন যে অংশটা, সেটাই হচ্ছে পাকিস্তানের সব থেকে ফার্টাইল অংশ। এটা হচ্ছে পাকিস্তানের উত্তর পূর্ব দিকের অংশ, সেটাকে বলা হয় পাঞ্জাব প্রদেশ। আরেক দিকের আরেকটা অংশ রয়েছে যেটা হচ্ছে বলে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস। নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস মানে পাঞ্জাব প্রদেশের ঠিক অপোজিট সাইডে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, এরকম লম্বা করে একটা জিওগ্রাফিক্যাল অংশ রয়েছে, যেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল বা নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস। এইখানেই কিন্তু থাকে পাস্তুন সম্প্রদায়ের মানুষেরা। পাস্তুন বুঝতেই পারছেন, পাকিস্তানের সমগ্র যে জনগোষ্ঠী বা তার মধ্যে কিন্তু পাস্তুন সম্প্রদায় মানে মাইনরিটি বলা চলে, এবং পাস্তুন সম্প্রদায় কিন্তু বারবারই একটা মানে বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী একটা রিভোল্ট করছে, কারণ এই পাস্তুনদের সঙ্গে মূলত মিল দেখা যায় বা সাদৃশ্য দেখা যায়। কিন্তু এই পাস্তুন মানে এই নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেসের সঙ্গে যে বর্ডার শেয়ার করছে আফগানিস্তানের যে জনগোষ্ঠী মানুষ, তাদের সাথে কিন্তু 90% হচ্ছে পাস্তুন। এই পাস্তুন সম্প্রদায়ের সঙ্গে তাহলে ওদেরই একটা মানে সম্পৃক্ততা দেখা যায় সাংস্কৃতিক ক্ষেত্রে, ভাষাগত ক্ষেত্রে, কালচারাল ক্ষেত্রে, সব দিক থেকে একটা সাংস্কৃতিক একটা সম্পৃক্ততা রয়েছে। সেটা পাস্তুনরা কিন্তু বিদ্রোহ করছে পাকিস্তানের মানে থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তাহলে ওই যে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, সেখানে কিন্তু একটা ইন্টারনাল ঝামেলা কিন্তু রয়েই গেছে। আর নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস এর পরে আমরা তার নিচের যে অংশটা দেখব সেটাই হচ্ছে বালুচিস্তান। তাহলে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, তার নিচের অংশটা হচ্ছে বালুচিস্তান। এই বালুচিস্তানে রয়েছে বালুচ সম্প্রদায়ের মানুষ, এবং এরা তো পাকিস্তানের আর্মির বিরুদ্ধে ভীষণ রকম ভাবে রিভোল্টিভ বা বেশ মানে 60-70 বছর ধরে এরা মানে চেষ্টা করছে বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন ঘোষণা করার। এরকম একটা সমস্যা বালুচিস্তানে তো রয়েই গেছে। এছাড়া এই যে পাঁচটা উপনদী, এই পাঁচটা উপনদী মূলত পাঞ্জাব প্রদেশ দিয়ে প্রবাহিত হয়েছে, পাঞ্জাব প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে তলায় সিন্ধ অঞ্চল, পাকিস্তানের যে সিন্ধ প্রদেশ, তাহলে এই সিন্ধ প্রদেশে এসে এরা কিন্তু বেশ কিছু ডেল্টা তৈরি করেছে, মানে যেটাকে বলা হয় উর্বর বদ্বীপ, মানে নদী যে উর্বর দ্বীপগুলো তৈরি করে সেই উর্বর বদ্বীপ তৈরি করেছে, এবং অবশেষে গিয়ে সেটা আরব সাগরে গিয়ে সিন্ধু নদ অবশেষে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। তাহলে এই হচ্ছে সিন্ধু নদের টোটাল গতিপথটা।
এবার এই সিন্ধু নদের টোটাল গতিপথটা আমি আপনাদের এই কারণেই বললাম যে এই বিভিন্ন জায়গায় যে আলোচনা চক্রে যে উঠে আসছে যে ভারত সিন্ধুর জল শুকিয়ে দিতে পারে, এইটা করতে গেলে কার্যত ভারতের কাছে যে সব থেকে যে অপশন, একটা ফিজিবল অপশন থাকবে সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া। এবং সেখানে যদি ভারত একটা ড্যাম তৈরি করতে পারে পাক অধিকৃত কাশ্মীরে, গিলগিট হোক পাকিস্তান গিলগিট এই অঞ্চলে, কারাকোরাম রেঞ্জ যেখানে রয়েছে সেই অঞ্চলে যদি ভারত একটা নাঙ্গা পর্বত ক্রস করে আসার পর যদি বাঁধ তৈরি করতে পারে, তাহলে সেটা খুবই এফেক্টিভ হবে পাকিস্তানের জন্য, এবং কার্যত পাকিস্তান যে জল শূন্য হবে সেটা বলার অপেক্ষা রাখে না। একটা আন্তর্জাতিক এবং একটা মানে জিও পলিটিক্যাল একটা প্রেক্ষাপট আমি আলোচনা করলাম। এটা কোনো এটা এটা একটা অ্যানালিসিস, আমার একটা বিশ্লেষণ, সামগ্রিক ঘটনাবলী দেখে একটা জিওগ্রাফিক্যাল অ্যানালিসিস করলাম। কেমন লাগলো আপনারা কমেন্টে লিখতে পারেন, কমেন্ট বক্স খোলা রয়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এই বিষয় থেকে কোনো রকমের জাজমেন্ট আশা করি কোনো কেউ পার্সোনালাইজড কোনো জাজমেন্ট এটার থেকে ডিরাইভ করবেন না।